আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে। আজকে আমরা সোডিয়াম ধাতু নিষ্কাশন সম্পর্কে একটু আলোচনা করব। আসো, আচ্ছা দেখো, সোডিয়াম ধাতু নিষ্কাশন। ওকে, তাহলে সোডিয়াম ধাতু, কোনো ধাতুকে যদি আমরা নিষ্কাশন করতে চাই তাহলে আমরা কোথায় থেকে নিষ্কাশন করি? তার আকরিক থেকে, তাই না? তাহলে সোডিয়াম ধাতু সবচেয়ে ভালো আকরিক কি? সোডিয়াম ক্লোরাইড, তাই না? সোডিয়াম ক্লোরাইড, সমুদ্রের লবণে আমরা সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি। তাহলে খুব ইজিলি সোডিয়াম ক্লোরাইড কিন্তু এখানে আকরিক হিসেবে ব্যবহার করে আমরা সোডিয়াম ধাতুটাকে নিষ্কাশন করতে পারি। এখন আসো, তাহলে আমাদের আকরিক কি হলো? আকরিক হলো সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড আকরিক। ওকে, যদি আমরা এখন, যেহেতু সোডিয়াম ধাতুটা আমাদের সক্রিয়তা সিরিজের উপরের দিকে অবস্থান করতেছে, তার জন্য সোডিয়ামটাকে আমরা যদি বিশুদ্ধ করতে চাই তাহলে অবশ্যই আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া করা লাগবে। এখন তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যদি আমরা করি তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইডকে গলনা লাগবে। এখন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? প্রায় 801 ডিগ্রি সেলসিয়াস। অনেক বেশি 801 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রিচ করাটা খুবই কঠিন হয়ে যায়, আমাদের কস্টলি হয়ে যায়। যার জন্য আমরা কি করি, এই সোডিয়াম ক্লোরাইড এর মধ্যে শুধু ডাইরেক্ট না দেয়, এর মধ্যে কি দেয়? ক্যালসিয়াম ক্লোরাইড। এটা মিক্স করে দুটো একসাথে আমরা ইউজ করি। দুটো একসাথে যদি মিক্স করে দেই, প্রায় ধারণা মতো প্রায় 40% মনে করো যে NaCl আর 60% থাকে CaCl2 মিক্স করা হয়। যখন মিক্স করা হয় তখন এই দ্রবণের গলনাঙ্কটা নামে আসে কততে? প্রায় 600 ডিগ্রিতে, প্রায় 600 ডিগ্রির কাছাকাছি। এখন 600 ডিগ্রির কাছাকাছি যখন নামে আসছে তখন তাকে গলানো আমাদের জন্য একটু ইজি হয়। সোডিয়াম ক্লোরাইডটাকে আমরা গলায় এটা আমাদের তড়িৎ বিশ্লেষণের যে মাধ্যমের মধ্যে আমরা দিলাম, এখানে গলিত সোডিয়াম ক্লোরাইড আছে। ওকে, আচ্ছা, সোডিয়াম ক্লোরাইড আছে। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা গলাই, তাহলে সোডিয়াম ক্লোরাইড যখন গলে যাবে, বিশ্লেষিত হয়ে যাবে, তখন কিসে রূপান্তরিত হবে? দেখো, NaCl। একে গলায় বিশ্লেষিত করলাম, তাহলে সে কি উৎপন্ন করবে? Na+ আর Cl-। এই দুটোই উৎপন্ন করবে, তাই না? এর বাইরে তো উৎপাদন করার কিছু নেই। এখন Na+ Cl- উৎপাদন করছে। আমাদের তড়িৎ বিশ্লেষণে কিন্তু আমাদের দুইটা প্রান্ত আছে, একটা হলো অ্যানোড প্রান্ত আর একটা হলো ক্যাথোড প্রান্ত। অ্যানোড প্রান্তটা ধনাত্মক, ক্যাথোড প্রান্তটা ঋণাত্মক। তাহলে এই যে দুইটা আমাদের আয়ন পাইলাম, এই দুইটা আয়নের মধ্যে যেটা ধনাত্মক আয়ন সেটা অবশ্যই ঋণাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হবে, আর যেটা ঋণাত্মক আয়ন সেটা অবশ্যই ধনাত্মক প্রান্ত দ্বারা আকর্ষিত হবে। যদি হয় তাহলে অ্যানোডে দেখো কি ধরনের বিক্রিয়া হবে। অ্যানোডে বিক্রিয়াটা তাহলে কি হবে? অ্যানোডে তাহলে কি আসবে? অবশ্যই ঋণাত্মক আয়ন মানে ক্লোরিন। তাহলে এই Cl- এ আসলে অ্যানোডে, তাহলে অ্যানোডে আসছে। তাহলে এর কাছে কি আছে? অতিরিক্ত ইলেকট্রন আছে না? অতিরিক্ত ইলেকট্রন আসে, তাহলে অতিরিক্ত ইলেকট্রন আসে অ্যানোডে আসে, তাকে কি করবে? দিয়ে দিবে। তাহলে অ্যানোডে আসে, তাকে ইলেকট্রনটা আসে দিয়ে দিল, দিয়ে দিয়ে সে কি করলো? মুক্ত ক্লোরিন আর ইলেকট্রনে রূপান্তরিত হলো। ওকে, এই যে মুক্ত ক্লোরিন রূপান্তরিত হলো, এরকম আরো কি অনেক ক্লোরিন রূপান্তরিত হয়েছে না এই সেম প্রক্রিয়া? তাহলে সে কি করলো? এই ক্লোরিনটা আরো একটা ক্লোরিনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করলো, করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। ক্লোরিন গ্যাস উৎপন্ন হওয়ার পর দেখো এখানে একটা আমরা চিমনির মতো রাখছি, এই চিমনির নিচে কিন্তু আছে কি? অ্যানোড। তাহলে এখানে যদি গ্যাস উৎপন্ন হয়, এই গ্যাসটা কি হবে? এদিক ওদিক না যায়, সুন্দর করে এই চিমনি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে চলে যাবে। উপরের দিকে উঠে চলে গেলে এটাকে আমরা আবার স্টোর করে রাখতে পারি। ক্লোরিন গ্যাস আমাদের অনেক কাজে লাগে, তখন আমরা ইউজের জন্য এটা আমরা রেখে দিতে পারি। আচ্ছা, তাহলে অ্যানোড বিক্রিয়া হলো। আর ক্যাথোডে তাহলে কি ধরনের বিক্রিয়া হবে? ক্যাথোডে তাহলে কি যাবে? সোডিয়ামটা যাবে, তাই না? তাহলে সোডিয়াম গেল ক্যাথোডে। তাহলে ক্যাথোডের বিক্রিয়াটা কেমন হচ্ছে? ক্যাথোডে কি হচ্ছে? সোডিয়াম ধনাত্মক আয়ন ক্যাথোডে গেছে, ক্যাথোড কি? ঋণাত্মক চার্জযুক্ত, তার মানে তার কাছে ইলেকট্রনের কোনো অভাব নাই। তাহলে সে কি করবে? ইলেকট্রনকে দান করে দিবে। দান করলে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে, গ্রহণ করে এখানে মুক্ত সোডিয়ামে রূপান্তরিত হবে। মুক্ত সোডিয়ামে রূপান্তরিত হলে এখন দেখো এখানে যে আমাদের বিগলিত পদার্থগুলো আছে, আমরা জানি কি সোডিয়াম কিন্তু পানির তুলনায় হালকা, ঠিক আছে? তাহলে এই মুক্ত এই মাধ্যমে সে কি করবে? সোডিয়ামটা তলানি আকারে করবে না, তলানি আকারে না করে সে করবে উপরের দিকে ভাসমান অবস্থায় থাকবে, উপরের দিকে এদিকে ভাসমান আকারে থাকবে। ওকে, তাহলে এখানে আমাদের কি আসছিল? Cl- আর এদিকে আমাদের কি গেছে? Na+। এখানে মুক্ত ভাসমান অবস্থা, উপরে সোডিয়াম আয়নটা আছে, মুক্ত সোডিয়াম আছে, সোডিয়াম ধাতু। এখন সোডিয়াম ধাতুটাকে আমাদের জন্য একটা ইনলেট আউটলেট পাইপ আছে, এই আউটলেট পাইপের মাধ্যমে আমরা কি করব? উপর থেকে সোডিয়ামগুলোকে নিষ্কাশন করে এই পাত্রের মধ্যে নিয়ে নিব। এখন এই পাত্রের মধ্যে নিলে এই পাত্রের মধ্যে আবার কি থাকবে? হয় কেরোসিন থাকবে, না হয় পেট্রোল থাকবে। কেন থাকবে কেরোসিন আর পেট্রোল? কারণ আমাদের যে সোডিয়াম, সে সোডিয়াম কিন্তু আবার কেরোসিন আর পেট্রোলের তুলনায় ভারী।
যার জন্য কেরোসিন এবং পেট্রোলের মধ্যে দিলে সে কি করবে, নিচের দিকে পড়ে যাবে, অদক্ষিণ আকারে পড়ে যাবে। তাহলে এখানে কেরোসিন বা পেট্রোল যদি আমরা রাখি, এখানকার মুক্ত সোডিয়াম ধরে চলে যাবে, পেট্রোল বা কেরোসিনের নিচে সে থাকবে। ওকে, আর সোডিয়াম কিন্তু পানির তুলনায় কি হয়, হালকা হয়, যার জন্য সে উপরের দিকে থাকে। আবার দেখো এখানে আমরা শুধুমাত্র কেরোসিন পেট্রোল না রাখি, এমনি এমনি কেন রাখি? এমনি এমনি না রাখার কারণ কি, আমাদের এখানে বাতাস থাকবে, সারফেস থাকবে, এয়ার সারফেস থাকবে। এয়ারের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, তারপরে জলীয় বাষ্প আছে, মানে পানি আছে, অক্সিজেন আছে। সোডিয়ামটা আমাদের হাইলি রিঅ্যাক্টিভ হওয়ার জন্য সে কি করতে পারে, ওই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে, বাতাসের মধ্যে যে অক্সিজেন আছে, তার সাথে বিক্রিয়া ঘটাতে পারে। বিক্রিয়া ঘটালে তো আমাদের সেই পিওর ধাতুটা আবার নষ্ট হয়ে গেল, যার জন্য তাকে আমরা কি করি, কেরোসিন বা পেট্রোলের নিচে পদক্ষেপ আকারে রেখে দিই। রেখে দেওয়ার পর তারপর সেটাকে আমরা আমাদের মতো করে নিয়ে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের হলো সোডিয়াম ধাতু নিষ্কাশন। খুবই ইজি, এটাতে কোনো কাজ নাই, একটাই কাজ, সেটা আমরা কি খেয়াল করবো, নরমাল সোডিয়ামকে যদি আমরা গলাইতে চাই, আমাদের খুব বেশি টেম্পারেচার লাগে, তার জন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইড মিক্স করে তার টেম্পারেচারটা কমাবো। টেম্পারেচারটা কমানোর পরে আমাদের বিক্রিয়াটা যেহেতু গলায় ফেলতেছে, ভেঙে যাচ্ছে, তাহলে ভেঙে গেলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন আছে, ভেঙে গেলে Na+Cl- সৃষ্টি করবে, তাহলে প্লাস যেটা সেটা আসবে কি, ক্যাথোডে আসবে, আর মাইনাস যেটা সেটা অ্যানোডে আসবে। তাহলে অ্যানোডে একটা বিক্রিয়া, ক্যাথোডে একটা বিক্রিয়া, এবং ক্যাথোডের বিক্রিয়ার মাধ্যমে সোডিয়ামটা পৃথক কাজ।